নমস্কার। আমরা আজকে উপস্থিত হয়েছি সৃজি মিশন আয়োজিত শিক্ষা দর্পণ অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় ইতিহাস। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যাতে সাফল্য আসে ইতিহাস বিষয়ে, সেই বিষয় নিয়ে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন ইতিহাসের শিক্ষক শঙ্খনাথ আচার্য, গোপালনগর MSS উচ্চ বিদ্যালয়, দিনহাটা। দিনহাটার একটি স্বনামধন্য স্কুলের শিক্ষককে আমরা আপনাদের মাঝে উপস্থিত করেছি। তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং ছাত্রছাত্রীদের কিভাবে এই সামনে যে মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার প্রস্তুতি নেবে ছাত্রছাত্রীরা, সেই বিষয়গুলো আলোকপাত করা হবে। তো প্রথমেই আমি শঙ্খনাথ আচার্যের কাছে প্রশ্ন করব যে এই যে মাধ্যমিক পরীক্ষা 2026, এই মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের যে প্রস্তুতি, ছাত্রছাত্রীরা এই শেষ মুহূর্তে এসে কোন কোন দিকগুলো লক্ষ্য করবে, কোন কোন দিকগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, আপনি যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু আলোকপাত করেন। প্রথমেই সৃজি মিশনের এই যে অভিনব উদ্যোগ শিক্ষা দর্পণ অনুষ্ঠান, সেই জন্য আমি সৃজি মিশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যে ছাত্রছাত্রীদের এই পরীক্ষার পূর্বে ভীতি কাটানোর যে একটা অভিনব উদ্যোগ নিয়েছে, সেটা সত্যি ধন্যবাদ যোগ্য। আজকে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইতিহাস নিয়ে ভীতি লক্ষ্য করা যায়। মূলত তাদের মধ্যে, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের মধ্যে অঙ্ক নিয়ে একটা ভীতি ছিল, কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যে ইতিহাস নিয়ে ছাত্রছাত্রীরা অনেক বেশি ভীত। কিন্তু আমি সমস্ত ছাত্রছাত্রী যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে এবং তাদের অভিভাবককে আশ্বস্ত করতে চাই যে আপনারা এবং ছাত্রছাত্রীরা যদি সঠিক পথে পড়াশোনা করে থাকে তাহলে ভয়ের কোনো জায়গায় নেই বলে আমি মনে করি। কারণ প্রথমেই যেটা আমি বলবো যে এখনকার যে মাধ্যমিকের পাঠ্যক্রম এবং যে ধরনের প্রশ্নপত্র হয় বিগত বছরগুলো থেকে, আপনারা জানেন যে 17 সাল থেকে নতুন পাঠ্যক্রমের প্রশ্ন হচ্ছে। সেই পাঠ্যক্রম অনুযায়ী পুরো বইটাতেই ভালো করে পড়তে হবে। প্রথম কথা, যে পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে যারা ভালো ফলাফল করবে। অর্থাৎ আমি আমাদের স্কুলের কথাই বলছি, গত বছর অর্থাৎ এই বছরই 2025 সালে আমাদের বিদ্যালয়ের 3 জন কৃতী ছাত্র মাধ্যমিকে ইতিহাসে 100 পেয়েছে। অর্থাৎ 100 পাওয়া সম্ভব। ইতিহাসে 100 এটা কিন্তু কল্পনাতীত বিষয় ছিল একটা সময়, কিন্তু এটা বাস্তব সম্ভব হয়েছে, বাস্তবে এটা সম্ভব হয়েছে। তাই আমি সেইখান থেকেই আমাদের যারা আমরা ইতিহাসের শিক্ষকতা করি বিভিন্ন বিদ্যালয়ে, তাদের মনে কিন্তু একটা আশার সঞ্চার ঘটেছে যে ইতিহাসেও 100 পাওয়া সম্ভব। তাই সুতরাং অর্থাৎ পথ যদি ঠিক থাকে, লক্ষ্য যদি ঠিক থাকে এবং পড়াশোনা যদি ঠিক থাকে, ইতিহাসে কিন্তু 100 পাওয়া সম্ভব। এই 100-তে 100 পাওয়ার যে বিষয়টি, তো সেই জায়গা থেকে আমি যেটা জানতে চাইবো যে ছাত্ররা কোন দিকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে 100-তে 100 ইতিহাসে বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাওয়া যাচ্ছে এবং তার প্রচুর প্রমাণ রয়েছে আমাদের কাছে। তো সেইগুলো যারা এবছর 2026-এ মাধ্যমিকে অংশগ্রহণ করছে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু আলোকপাত করেন। দেখুন, ছাত্রছাত্রীদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, নির্বাচনী যেটা পরীক্ষা বা থার্ড সামেটিভ যেটাই বলি না কেন, সেই পরীক্ষায় তারা পুরো পাঠ্যক্রমটাই শেষ করে নিয়েছে। আমাদের ইতিহাসে 8টা অধ্যায় রয়েছে এবং আমাদের এখানে বলতে গিয়ে প্রথমেই যেটা বলতে হবে, নম্বর ভিত্তিক আলোচনাটা করতে হবে বিস্তারিত। কারণ আমাদের এখানে বহু বিকল্প ভিত্তিক ইতিহাস বিষয়ে 20 নম্বর থাকে এবং সেখানেও বলে দেওয়া আছে কোন কোন অধ্যায় থেকে কয়টা থাকবে। 1 থেকে 8টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়কে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং যতদূর সম্ভব যে শুধুমাত্র একটি পাঠ্য বইয়ের উপর নির্ভর না করে, যারা 100 পেতে চায়, সবাই তো আর সমান নাম্বার পায় না,
বা সবার মেধা সমান হয় না, তবুও আমরা সমস্ত ছাত্রছাত্রী যাতে ভালো ফলাফল করে সেই লক্ষ্যেই কথাটা বলবো যে অন্তত পক্ষে দুটো পাঠ্য বই খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সেটা তার পছন্দের হতে পারে। এখানে পাঠ্য বই সবই মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক স্বীকৃত, টিভি নম্বর যেগুলো আছে সেই বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা অধ্যায় 1 থেকে 8 পড়তে হবে। তাতে আশা করি 20টি যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন রয়েছে তাতে 20 পাওয়া সম্ভব। এছাড়া 2 নম্বরের এবং 1 নম্বরের যে থাকে সেখানে 1 নম্বরের 1 গুণন 16 অর্থাৎ 16টা প্রশ্নের উত্তর করতে হয়। বহু বিকল্প ভিত্তিক 20টাই থাকে, 20টাই উত্তর করতে হয়। এবং যে এক কথায় যে উত্তর, এবং এটার পর 5টা ভাগ আছে 1 গুণন 16তে। এক কথায় উত্তর থাকে, স্তম্ভ মিলানো থাকে, তারপরে সত্য মিথ্যা নির্ণয় করা থাকে, তারপরে মানচিত্র চিহ্নিতকরণ থাকে, এবং তার সঙ্গে থাকে ব্যাখ্যা এবং বিবৃতি। এখানে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, মানচিত্র চিহ্নিতকরণ কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ একটি হলেও পড়তে হবে। অর্থাৎ এখানেও লেখা থাকে, এবং ছাত্রছাত্রীরা এগুলো বহু ক্ষেত্রেই দেখা যায় যে আমরা পরীক্ষার মানে তদারকি করতে গিয়ে দেখি যে ছাত্ররা পরীক্ষার কক্ষে বসে জিজ্ঞেস করে, স্যার এখান থেকে কটা করতে হবে, অর্থাৎ তাদের মধ্যে স্পষ্ট ধারণাও থাকে না যে কিভাবে কোনটার থেকে করতে হবে। তাই এখানে প্রত্যেকটা এক কথায় উত্তর, অর্থাৎ 5টা যে উপবিভাগ থাকে 5টা উপবিভাগ থেকেই উত্তর করতে হবে। অর্থাৎ এক কথায় উত্তর, স্তম্ভ মিলানো, তারপর হলো সত্য মিথ্যা, তারপর মানচিত্র চিহ্নিতকরণ, ব্যাখ্যা বিবৃতি, সবটাকেই ছুঁতে হবে। ছুঁয়ে মানচিত্র যে ব্যাপারটা রয়েছে মানচিত্রের বিষয়টিতে, তারা কি রুল ব্যবহার করবে না কালি না, তারা পেন্সিল দিয়েই করবে, রুল ব্যবহার করবে। এবং মানচিত্রের ক্ষেত্রে আমি একেবারে বলে যাই যে চিহ্নিতকরণের ক্ষেত্রে আতঙ্কিত হবার বা ভয়গ্রস্ত হবার কোনো কারণ নেই। মানচিত্র চিহ্নিতকরণের ক্ষেত্রে শুধুমাত্র যদি 3 এবং 4 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় যেখানে বিভিন্ন বিদ্রোহগুলো রয়েছে, যেমন চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, এবং 4 নম্বর অধ্যায় যেখানে সিপাহী বিদ্রোহ বা মানে 1857 সালের বিদ্রোহ, এবং 8 নম্বর অধ্যায় অর্থাৎ যেখানে দেশীয় রাজ্যগুলোর আলোচনা আছে। এই 3টি অধ্যায় থেকে মানচিত্র যদি আমরা করতে পারি তাহলেই আমাদের মানচিত্র জানার মধ্যেই আসবে বলে আমাদের বিশ্বাস, এবং বিগত দিনের ইতিহাস তাই বলে। এবার আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বরের ক্ষেত্রে 8টা অধ্যায়ের 8 দুগুণ 16টা প্রশ্ন থাকে এখানে, অর্থাৎ ওই এক কথায় 1 গুণন 16তে 20টা প্রশ্ন থাকবে, ওখানে 16টা উত্তর করতে হবে, এবং প্রত্যেকটা 5টা উপবিভাগকেই ছুঁতে হবে। আর 2 নম্বরের যে প্রশ্নটা থাকবে সেটা 8টা অধ্যায় থেকে 2টো করে প্রশ্ন থাকবে, অর্থাৎ 8 দুগুণ 16টা প্রশ্ন থাকবে, 11টার উত্তর করতে হবে। অর্থাৎ এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়ই পড়তে হবে, অর্থাৎ 8টা অধ্যায় থেকেই উত্তর করতে হবে। 8টা অধ্যায় থেকে যদি উত্তর করতে হয় তাহলে 8টা অধ্যায় পড়তে হবে, মানে এখানে কমনের কোনো ব্যাপার নেই। অর্থাৎ 8টা অধ্যায় সম্পর্কেই ছাত্রছাত্রীকে যাতে, এরকম কি কোনো বিষয় আছে যে আগের বছর এগুলো এসে গেছে এবছর আর আসবে না? সেটা 4 নম্বরের ক্ষেত্রে হয় আর কি সাধারণত, মানে যেটা 17 সালের পরবর্তীকালের প্রশ্নগুলো দেখলেই বোঝা যাবে। এবং এই ক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের বলবো 2017 সাল থেকে যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমরা 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ এই যে দীর্ঘ বছর, অর্থাৎ 17, 18, 19, 20, 21, 22-এ করোনার জন্য পরীক্ষা হয়নি, 23-এ পরীক্ষা হয়েছে, এবং যে 24-25-এও পরীক্ষা হয়েছে, 23-এ সম্ভবত একটু পাঠ্যক্রম ছোট করে পরীক্ষা হয়েছিল। যাই হোক, এই বিগত দিনের প্রশ্নপত্রগুলো দেখতে হবে, সেগুলো 2 এবং 4-এর ক্ষেত্রে এবং 8-এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। এবার যে 2 নম্বরে যেটা কথা বলছিলাম, যে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই সম্ভব হলে করে, সবল সম্ভব কি অবশ্যই পয়েন্ট করে লেখা উচিত। যেমন এখানে 2টি উদ্দেশ্য বা ব্যর্থতার 2টি কারণ বা সাফল্যের কারণ, এগুলো কিন্তু 2টো পয়েন্ট করে লিখলে 2-এ 2 পাওয়া যায়। অর্থাৎ যাদের 100 নম্বর লক্ষ্য, সেই লক্ষ্যমাত্রা যারা 100 স্থির করে বসে আছে তাদের কিন্তু এটা করতে হবে 2টো। এবং প্রথমে যারা, আরেকটা কথা আমি একটু পরে বলছি শেষ করে নিয়ে, এবার তারপরে যখন 4-এ আমরা যাব, 4-এর ক্ষেত্রে আমাদের যে পাঠ্যক্রমে বলা আছে তাতে 8টা প্রশ্ন থাকে, এবং 8টা প্রশ্ন 4টি উপবিভাগে থাকে, প্রথম উপবিভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অর্থাৎ এখানেও কিন্তু ওই 4টা উপবিভাগ থেকেই 4টা প্রশ্ন লিখে নিয়ে তারপরে বাদবাকি যে কোনো 2টো লিখতে হয়, অর্থাৎ 4টি উপবিভাগই ছুঁতে হবে। এখানে
বলে রাখা দরকার যে যে প্রথম যে উপবিভাগটা থাকবে সেখানে 1 এবং 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে থাকলে পরে ওই 1 নম্বর থেকেই দুটো থাকবে, এবং 2 নম্বর অধ্যায় থেকে থাকলে পরে 2 নম্বর অধ্যায় থেকে দুটো থাকবে। এরকম হবে না যে 1 নম্বর থেকে একটা, 2 নম্বর থেকে একটা, তা থাকবে না। 1 নম্বর অধ্যায় থেকে দুটো থাকবে। যেমন 2025 সালে যদি আমরা প্রশ্নপত্র দেখি তাহলে দেখব যে যেমন সভ্যতার বিকাশে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, এটা কিন্তু 1 নম্বর অধ্যায়ের প্রশ্ন। এবং সংবাদপত্র রূপে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব, এটাও কিন্তু 1 নম্বর অধ্যায়ের প্রশ্ন। আবার যদি আমরা 2024 সালের প্রশ্নটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 19 শতকের বাংলায় উপবিভাগ, যে প্রথম উপবিভাগ বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করে, এটা 2 নম্বর অধ্যায়। এবং ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা, এটাও 2 নম্বর অধ্যায় থেকে। অর্থাৎ 24-এ আসলো 2 নম্বর অধ্যায় থেকে, আর 25-এ আসলো কিন্তু 1 নম্বর অধ্যায় থেকে। অর্থাৎ 26-এর ক্ষেত্রে কিন্তু 2 নম্বর অধ্যায়টাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে কথা বলবো। তার মানে এটা বলছি না যে 1 নম্বর অধ্যায় পড়তে হবে, 1 নম্বর অধ্যায়ও পড়তে হবে। কারণ যদি আবার 23-এর প্রশ্ন, 24-এর আগে 23-এর প্রশ্ন দেখেন, 23-এর প্রশ্নে আবার 2 নম্বর অধ্যায় থেকে এসেছিল, তাহলে 23-এও 2 নম্বর থেকে এলো, 24-এও 2 নম্বর থেকে এলো, 25-এ এলো 1 নম্বর থেকে। তাহলে 26-এ যে 1 নম্বর থেকে আসবে না তার কিন্তু কোনো মানে গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। সুতরাং তবে 2 নম্বর অধ্যায়টা বেশি গুরুত্ব দিয়ে পড়ার কথা আমরা বলতে পারি, এবং আমরা ছাত্রছাত্রীদের সে কথাই শ্রেণীকক্ষে বলে থাকি। তবে 1 নম্বর অধ্যায়কে কোনোভাবে, আমি বারবার বলছি, কোনোভাবেই অবহেলা করা চলবে না। তারপরে আমরা দেখি যে দ্বিতীয় যে উপবিভাগ ঘয়ের 2, সেখানে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো, এটা এলো 3 নম্বর অধ্যায়। আর নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল, এটাও এলো কিন্তু 3 নম্বর অধ্যায় থেকে। আবার যেটা 24-এ, সেটা হলো মহাবিদ্রোহ কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ, এটা হলো 4 নম্বর অধ্যায়। আর 19 শতকের জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল, সেটাও এলো 4 নম্বর অধ্যায় থেকে। অর্থাৎ 24-এ এলো 4 থেকে, 25-এ এলো 3 থেকে। তাহলে এইবার 26-এর ক্ষেত্রে আমরা আবার সেই 4কেই বেশি গুরুত্ব দিয়ে পড়বার কথা বলবো। তার মানে কিন্তু আবারও বলছি 3 নম্বরকে অবহেলা করা চলবে না। আবার উপবিভাগ 3-এর ক্ষেত্রে বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো, এবং বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে, অর্থাৎ এই যে প্রথম উপবিভাগে 1 অথবা 2 থেকে আসবে, দ্বিতীয়টায় আসবে 3 অথবা 4 থেকে, চতুর্থটা আসবে 5 অথবা 6 থেকে, আর তৃতীয়টা আসবে 5 অথবা 6 থেকে, চতুর্থটা আসবে 7 অথবা 8 থেকে। তাহলে এখানে ছাপাখানার বিকাশে, আর এখানে এলো একা আন্দোলন, এটা কিন্তু 6 নম্বর, এটা কিন্তু 5 নম্বর। অর্থাৎ 25-এ এলো 5 থেকে, 24-এ এলো 6 থেকে। আবার 24-এ 7 আর 8 অধ্যায়ের মধ্যে সশস্ত্র বিপ্লবী বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ভূমিকা, এটা কিন্তু 7 নম্বর অধ্যায়। আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা, এটাও 7 নম্বর অধ্যায়। আর 25-এ এলো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা, এটা 8 নম্বর অধ্যায়। আর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ, এটাও কিন্তু 8 নম্বর অধ্যায়। অর্থাৎ যে 25-এ 8 নম্বর থেকে এলো, তাহলে 26-এ 8-এর থেকেও আসতে পারে, আবার 7-এর থেকেও আসতে পারে। অর্থাৎ আমাদের কিন্তু সবকটা অধ্যায়কেই গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে আমরা আসি যে 8 নম্বরের যে প্রশ্ন, 8 মানের যে প্রশ্ন। এখানে একটা কথা বলে রাখি, ছাত্রছাত্রীদের আমি বলবো যারা 26-এ মাধ্যমিক দিচ্ছে তারা 24-এর প্রশ্নটা কিন্তু ভালো করে দেয়। 2024 সালে যে মাধ্যমিকের প্রশ্নপত্র, এবং সাধারণত 2017 সালের প্রশ্নপত্রের আমরা যা দেখে আসছি ধরন 17 সাল থেকে, তাতে এই 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে মানে পরের বছরে সেই একই প্রশ্ন কখনো রিপিট হয় না। অর্থাৎ আমরা এটা কিন্তু ধরে নিতে পারি যে 25-এ যে প্রশ্নগুলো এসছে সেগুলো 26-এ আর আসবে না। এটা এটা বিগত দিনের ইতিহাস। তার মানে এবার যে ইতিহাস মানে পরিবর্তিত হবে বা ইতিহাস নতুন করে তৈরি হবে, সেটাও আমরা বলতে পারি না। তবে সাধারণত আসে না, সাধারণত ছাত্রছাত্রীদের এটা একটা বিগত দিনের ইতিহাসে দেখতে পারবো। এবার আমরা আসি 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 2024 আর 25-এর ক্ষেত্রে আমি একদম স্পষ্ট করে বলতে চাই যে 2024 সালে কি এসেছিল, 2024 সালে এসেছিল যে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ
আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। এখানে প্রথমেই বলে রাখি, এই যে 8 নম্বরের মানে প্রশ্ন, সেটা পরীক্ষার প্রশ্নপত্রে 3টা প্রশ্ন থাকবে, লিখতে হবে একটাই লিখতে হবে। এবারে এই 8 নম্বরের প্রশ্ন কোথা থেকে আসবে? 2 অথবা 3 থেকে একটা। 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 2 নম্বর অধ্যায় অথবা 3 নম্বর অধ্যায় থেকে একটা থাকে, 4 নম্বর অধ্যায় অথবা 5 নম্বর অধ্যায় থেকে একটা থাকে, আর 6 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায় থেকে একটা থাকে। অর্থাৎ 1 নম্বর এবং 8 নম্বর অধ্যায় থেকে 8 নম্বরের কোনো প্রশ্ন থাকে। তাহলে ওই 3টা ভাগের থেকে 3টা প্রশ্ন থাকে এবং যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হয়। যেমন 24 সালে বিদ্যাসাগরের নেতৃত্বে, অর্থাৎ এটা 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্নটা এসেছিল, আর 25 সালে এসেছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা 3 নম্বর অধ্যায়। অর্থাৎ 25 সালে 3 নম্বর এসছে আর 24 সালে 2 নম্বর অধ্যায় থেকে এসছে। তাহলে এবার আমরা ধরতে পারি যে 2 নম্বর অধ্যায় থেকে আসার সম্ভাবনা বেশি। তার মানে এই নয় যে 3 নম্বর থেকে আসবে না, আমি বারবার বলছি। কিন্তু বিভ্রান্ত হলে কিন্তু ওই মানে পরীক্ষার যে 100 যদি তোমার লক্ষ্য থাকে, সেখান থেকে তোমার লক্ষ্য চ্যুতি ঘটতে পারে। তারপরে কি 2 নম্বর প্রশ্নটা কি ছিল? সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান, এটা 4 নম্বর অধ্যায়ের প্রশ্ন। আর এটা হলো 2025-এ, সরি 2024-এ। আর 25 সালে হলো বাংলার ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভূমিকা, এটা হলো 5 নম্বর অধ্যায়ের প্রশ্ন। ঠিক তেমনি ভাবে বাংলায় নমশূদ্র আন্দোলন আর সশস্ত্র বিপ্লবী আন্দোলন, এই যে 6 এবং 7, এই একই রকম ভাবে, অর্থাৎ আমি এখানে ছাত্রছাত্রীদের স্পেসিফিক্যালি বলতে চাই, সুনির্দিষ্ট ভাবে বলতে চাই যে যে কোনো 2টি অধ্যায়কে খুব ভালো করে পড়তে হবে, গুরুত্ব দিয়ে। কিরকম? যে হয় তুমি 2 অথবা 3 নম্বর অধ্যায় পড়ো, তোমার বাকি অধ্যায় পড়বার দরকার নেই। 2 এবং 3 নম্বর অধ্যায়ে যত বড় প্রশ্ন আছে 8 মানে সব যদি তুমি তৈরি করে রাখো, আমার দৃঢ় বিশ্বাস তোমার নিশ্চিত জানার মধ্যেই আসবে। এই কমন বলে কিন্তু এখন আর কিছু নেই। মাধ্যমিকে আগে যেমন আমাদের ছোটবেলায় আমরা পড়তাম যে কমনের এখন সেই ভাবনাটাই বদলে গেছে। না হলে 100 পাওয়া সম্ভব না। তাই যাদের পক্ষে মনে হবে 2 অথবা 3 নম্বর অধ্যায়, তারা 2 এবং 3 পড়বে। সবকটি অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়বার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। অথবা 4 অথবা 5 নম্বর অধ্যায় এখান থেকেও পড়তে পারে। অর্থাৎ এই দুটো অধ্যায় থেকে তো থাকতেই হবে। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম যে পাঠ্যক্রম, তার ভিত্তিতেই আমি বলছি যে 4 এবং 5-এর থেকে, 2 এবং 3 থেকে, 6 এবং 7-এর থেকে একটা করে প্রশ্ন থাকবেই। সুতরাং অর্থাৎ যে কোনো দুটো অধ্যায় বেছে নিয়ে খুব ভালো করে সমস্ত বড় প্রশ্ন যদি আমরা পড়ি বা ছাত্রছাত্রীরা পড়ে, তাহলে তারা পাওয়ার নিশ্চিতভাবে পাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এবার বাক্যের ব্যবহার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইতিহাস মানে প্রচুর লেখা, এবার সেখানে বাক্য ব্যবহারটা কিন্তু উল্লেখিতই থাকে যে কোনো প্রশ্নে 7টি বা 8টি বাক্যে লেখো, কোনোটায় 15 বা 16টি বাক্যে লেখো। এই যে ব্যবহারটা যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে তারা বাক্যগুলোর ব্যবহারের ক্ষেত্রে কি নিয়মাবলী হবে? এখানে বলে রাখা প্রয়োজন যে আমরা যারা মাধ্যমিকের উত্তরপত্র যাচাই করি, আমরা কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষেই যাচাই করি। অর্থাৎ সেখানে যে একেবারে মানে সুনির্দিষ্ট 7-8টি বাক্যেই লিখতে হবে সেটা কোনো যেমন নিয়ম নেই, আবার 7টি 8টির জায়গায় যদি আমি 70টি বাক্য লিখি সেরকম না করাই ভালো বলে আমি মনে করি। অর্থাৎ উত্তর হবে নির্ধারিত এবং যতটুকু প্রশ্নে চায় ঠিক ততটুকুই উত্তর দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ তাতে কিন্তু প্রশ্নপত্রে উত্তর লেখার যে ধরন, তাতে সেটাই নির্ণয় করে যে ছাত্রের জ্ঞান কতটা, ছাত্র কতটা জানে এবং তার পড়াশোনার ধরনটা সম্পর্কে মাস্টারমশাই বুঝতে পারেন, এবং তাতে তার নাম সুনির্দিষ্ট অংশটা উত্তর করলে পরে তার নাম্বার পুরো পাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। মানে এরকমও আছে যে উত্তরটা সঠিক উত্তর সে লিখেছে, সঠিকভাবে লিখেছে, ব্যাখ্যা দিতে পেরেছে, কিন্তু 15টি বাক্যে লেখো জায়গায় সে 10টি বাক্যের মধ্যেই সেটা সম্পন্ন করেছে, তাতে কি তার নাম্বারটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে? না, সেরকম কোনো বিষয় নেই। সে যদি যথার্থ উত্তর লিখতে পারে, সেখানে সে যদি মানে উত্তর প্রশ্নে যতটুকু চেয়েছে, প্রশ্নপত্রে যে মানে প্রশ্নের থেকে যে আকাঙ্ক্ষা থাকে মাস্টারমশাই বা পরীক্ষকদের, সেই আকাঙ্ক্ষা যদি সে পূর্ণ করতে পারে, অবশ্যই সে পুরো নম্বর পাবে। সেখানে ওই 2টো বাক্য কম লিখলো কিনা, অর্থাৎ সে যে গুছিয়ে লিখতে পেরেছে
তার যে মূল অভিব্যক্তিটা সে প্রকাশ করতে পেরেছে, বাক্যের ব্যবহারটা সঠিক। হ্যাঁ, অর্থাৎ এখানে কিন্তু ছাত্রছাত্রীদের এই যে প্রশ্ন নির্বাচন করা পরীক্ষার আগে, আমরা জানি মাধ্যমিকে 15 মিনিট সময় দেওয়া হয় প্রশ্ন পড়বার জন্য। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি যে ছাত্রছাত্রীদের আমি বলবো যে যখন প্রশ্নপত্র তারা পাবে, সেখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে তো তাকে 20টাই করতে হবে, একের ক্ষেত্রেও সে বুঝে যাবে, কিন্তু 2, 4 এবং 8-এর ক্ষেত্রে আমি বলবো তারা যদি 2, 4 এবং 8 নম্বরের প্রশ্ন, 2 এর 16টার মধ্যে তাকে 11টা বাঁচতে হবে, এবার 8-এর 4-এর আপনার 8টার মধ্যে 6টা বাঁচতে হবে, এবং 8-এর 3টের মধ্যে একটা বাঁচতে হবে। তাই তারা যদি প্রথমেই গোল করে প্রশ্নের নাম্বারের উপরে গোল করে তারা যদি মার্কিং করে রাখে যে আমি এই উত্তরগুলো লিখবো পূর্ব নির্ধারিত, তাহলে মাথা অর্থাৎ তাদের মস্তিষ্ক সুনির্দিষ্ট থাকবে যে আমি এই উত্তরটাই করবো। কারণ অনেক সময় কি হয়, ছাত্রছাত্রীদের মধ্যে জানা প্রশ্ন এসে গেলে তারা বিভ্রান্ত হয়ে যায়, তারা মানে বুঝতে পারে না যে কোনটা ভালো লিখলে ভালো হবে। এরকমও খাতা আমরা মাধ্যমিকে দেখতে পাই যে একটা প্রশ্নের উত্তর কিছুটা লেখার পরে কেটে আবার আরেকটা প্রশ্নের উত্তর লিখেছে, অর্থাৎ এটা বোঝা যায় যে সে দ্বিধাদ্বন্দ্বে সেই ছাত্র ভুগছে বা ছাত্রী ভুগছে যে সে কোনটা লিখতে বেশি ভালো লিখতে পারবে। তো সেই জন্য ওই 15 মিনিটে তাকে সুনির্দিষ্টভাবে স্থির করে নিতে হবে যে সে এই উত্তরটাই লিখবে। তাই 2 নম্বরের যে 11টা প্রশ্ন সে গোল করে রাখবে যে এটা লিখবে, তাই যখন সে লিখবে তখন লেখা হয়ে গেলে সেই প্রশ্নটার উত্তরটা রাইট দিয়ে দিবে, তাহলে সে বুঝতে পারবে যে কোনটা আমি নিশ্চিত করেছি আর কোনটা লিখেছি, তাহলে সেটার সঙ্গে মিলে যাবে। 8-এর ক্ষেত্রেও তাই, 4-এর ক্ষেত্রেও তাই। তাই আমি বলবো তোমরা ওই 15 মিনিটে গোল করে নেবে প্রত্যেকটা প্রশ্ন, এবং 4 নম্বরের উত্তর লিখবার ক্ষেত্রে তোমরা কিন্তু কখনোই 12 থেকে 13 মিনিটের বেশি নেবে না, এবং 8 নম্বরের প্রশ্নের উত্তর লিখবার ক্ষেত্রে খুব বেশি 25 মিনিট তোমরা নেবে। তাহলে তোমরা দেখবে এই হিসেব করে বর্তমান বাড়িতে ছাত্রছাত্রীদের এই সময়সূচি নির্ধারণ করাটা, যে কোন সময়ের মধ্যে আমাকে কতটুকু উত্তর লিখতে হবে, এটা খুব বেশি করে অভ্যাস করতে হবে আপনার কথা অনুযায়ী। এবং যত বেশি তারা এখন অভ্যাস করবে এই সময়টাকে তারা ঘড়ি ধরে পরীক্ষা দেওয়া, মানে মক টেস্ট নিজে নিজে, তত তারা ভালো আরো প্রস্তুতিটা নিতে পারবে, এটা স্বাভাবিক। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ইতিমধ্যে প্রত্যেক ছাত্রছাত্রী আমার বিশ্বাস তারা বিভিন্ন যে টেস্ট পেপার গুলো বেরিয়েছে সেই টেস্ট পেপার গুলো এবং পর্ষদ নির্ধারিত যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার গুলো তারা ইতিমধ্যে সলভ করে ফেলেছে, এবং তারা জানছে যে বিভিন্ন প্রশ্নপত্রগুলো এবং সম্ভাবনাময় প্রশ্নগুলো কি কি হতে পারে, এবং সেগুলো নিয়ে তাদেরকে অবশ্যই বাড়িতে পরীক্ষা দিতে হবে এবং ঘড়ি ধরে পরীক্ষা দিতে হবে, এবং যাতে তাদের অন্তত হাতে 10 থেকে খুব কম হলেও 10 মিনিট যেন থাকে, সে যেন দেখতে পারে। যে কারণ অনেক সময় কি হয় তাড়াহুড়োর ক্ষেত্রে, যে নাম্বারিং এর ক্ষেত্রে সমস্যা বলতে দেখা গেল যে লিখছে 4-এর 6 এবং তাড়াহুড়োয় এমন ভাবে লিখছে যাতে মনে হচ্ছে 4-এর 5, বা 5 লিখছে মনে হচ্ছে 6। তাহলে মানে এবং মানে সম্ভব হলে ছাত্রছাত্রীদের আমি বলবো সম্ভব হলে মানে 4 এবং 8, 4 বিশেষত 4-এর ক্ষেত্রে উপবিভাগটা যদি লিখে নিতে পারে তাহলে আর কোনো মানে ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না। কারণ কি, পুরো লিখে আসার পরেও যদি নাম্বারটা আশানুরূপ না হয় তাহলে কিন্তু এই সুযোগটা দ্বিতীয়বার কিন্তু সে পাবে না। এবং সেইখানে আরেকটা কথা বলবো যে তারা এই যে আমি 12 মিনিট কেন বললাম, যে আমাদের 180 মিনিটের পরীক্ষা 3, 6, 18, তা সেখানে যদি আমি 12 মিনিট করেও যদি ধরি 12 থেকে 13 মিনিট, তাহলে 6, 12, 72 মিনিট এখানেই চলে যাবে। আরো যদি 30 মিনিট যোগ করি তাহলে 100 মিনিট প্রায় আমার 4 এবং 8-এর লিখতে চলে। সুতরাং তাদেরকে সেই সময়টাকে ধরে লিখতে হবে, এবং যাতে সে 10 মিনিটের মধ্যে আবার দেখতে পারে যে সব কটা উত্তর সে করেছে কিনা, বা সেটা চেকটা করা। এবং এইখানে একটা কথা আমি বলে নিব যে এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে অনেক ছাত্রের ক্ষেত্রেই আমরা খাতায় দেখতে পাই যেখানে 20টা থাকে, একের 1 থেকে শুরু করে 1-এর 20 পর্যন্ত। দেখা গেল যে কোনো এক ছাত্র 1-এর 1 থেকে লেখা শুরু করার পরে 5 পাচ্ছে না, সে 5-এর উত্তরটা সেই সময় জানে না, অর্থাৎ হতেই পারে এরকম, এবং 13 বা 14 এরকম উত্তর পাচ্ছে না। সে কি করছে, সে কিন্তু ওটা বাদ দিয়ে স্কিপ করে যাচ্ছে, অর্থাৎ 4-এর পরে 5 পাচ্ছে না জন্য সে 6 লিখে ফেলছে। এবারে কি হয়, সে পরীক্ষায় তাড়াহুড়ো শেষে লিখতে গিয়ে আর মনে থাকে না। আমি বারবার করে বলবো যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন কোনোভাবেই পরীক্ষার হলে বা কোনো পরীক্ষার্থী যেন ছেড়ে না আসে,
কারণ সে জানুক বা না জানুক, চারটি উত্তরের মধ্যে, চারটি যে বিকল্প রয়েছে তার মধ্যে একটি সঠিক উত্তর আছে। তা সে যদি তার মানে অনুমানের ভিত্তিতেও দিয়ে আসে উত্তরটা, সেটা ঠিক হতেও পারে। তো অর্থাৎ এইখানে আমি ছাত্রছাত্রীদের বলবো, কোনো পরিস্থিতিতেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যেন তারা কোনোটাই বাদ না দেয়, ছেড়ে না আসে, এবং ওই পেছনে যেন যে শেষে লিখবো তা যেন না করে। তারা 1 থেকে 20 একদম প্রথম পৃষ্ঠাতেই লিখে রাখবে। যেটা পারলো না সেটা যেন ওখানে ফাঁকা থাকে, তাহলে সে যেন বুঝতে পারে যখন খাতাটা ওই 10 মিনিট যে যখন সে চেক করবে যে ও আমি 1/5 তো লিখিনি, তাহলে তাড়াহুড়ো করে লিখে দিতে পারবে। কিন্তু যদি ও ওখানে না লিখে ভাবে যে পেছনে লিখবে, সে যদি কোনো কারণে ভুলে যায়, তাহলে কিন্তু সেই উত্তরটা অধরাই রয়ে যাবে, এবং পরে বাড়িতে এসে মনে হবে রাম আমি তো এই উত্তরটা করলাম না। তাই এই যাতে মানে এরকম অভিজ্ঞতার থেকে আমি কথাগুলো বলছি, যদি এই যাতে পস্তাতে না হয়, সেজন্য 1 থেকে 20 প্রথমেই লিখে রাখবে, এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো তারা প্রথমেই যেন করে আসে, প্রথমেই যেন খাতার প্রথমেই যেন করে, শেষে যেন না। তো আমরা আমাদের সৃজি মিশন আয়োজিত এই শিক্ষা দর্পণ অনুষ্ঠানে দিনহাটা গোপালনগর MSS হাই স্কুলের ইতিহাসের শিক্ষক শঙ্খনাথ আচার্যের কাছ থেকে মাধ্যমিকের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিলাম। সেই সাথে জানিয়ে রাখি, সৃজি মিশনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে 2 দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন রয়েছে 13 এবং 14 ফেব্রুয়ারি। এখনো যারা সেই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতে ইচ্ছুক কিন্তু নাম জমা দেওয়া হয়ে ওঠেনি, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সৃজি মিশনের কার্যালয়ে এসে আপনারা নাম নথিভুক্ত করাতে পারবেন। এবং তার পাশাপাশি আমি একটি প্রশ্ন করেই আজকের অনুষ্ঠান শেষ করব, যে আমরা ভালো যারা 100-তে 100 করবে বা ভালো প্রস্তুতি নিয়েছে, এখন তারা মক টেস্ট দিচ্ছে এবং বাড়িতে সময়সূচি মেনে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমাদের এই গ্রাম বাংলার বুকে এমনও ছাত্র আছে যারা ইতিহাসকে একটি খুব ভয়ের জায়গায় রেখে দিয়েছে এখনো, যে এর খুব বোরিং সাবজেক্ট, প্রচুর পড়তে হয়। তাদের এই পরীক্ষার আগে তারা সেই চিন্তায় আরো অস্থির হয়ে ওঠে। তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি প্রথমেই বললাম যে এখন প্রশ্নপত্রে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন 20, 1 নম্বরের 16, 20 আর 16 হলো 36, আর 2 নম্বরের লিখতে হয় 11টা 22, তাহলে 36 আর 22 হলো 58। অর্থাৎ এই 58তে যারা ভয় পায় বড় প্রশ্ন মনে রাখা কঠিন, এই 20টাতে 20 তো পাওয়ার জন্য রয়েছে একটা বড় সুযোগ রয়েছে, এবং সেই জন্য পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে। এবং পাঠ্য বই যদি পড়া থাকে, তাহলে বিকল্পগুলো দেখলেও কিন্তু একটা ধারণা পাওয়া যাবে, ও এটা তো আমি দেখলাম বই। তা সুতরাং 58 নম্বর 1 এবং 2 এর উপরে থাকে, যেখানে সকলে পেতে পারে। হ্যাঁ, এই 58 নাম্বার কিন্তু পাওয়ার সুযোগ সকলের জন্য রয়েছে। সেই জন্য আমি বলবো যে আগের মতো যে ভয় প্রচুর পড়তে হয় প্রচুর লিখতে হয় সেটা না, প্রচুর লেখার যে স্কোপ আগে, যে এখন 8 নম্বরের একটা লিখতে হয়, তা 8 নম্বরের একটা যদি লিখতে হয়, তাহলে বড় প্রশ্ন যদি আমরা বলে দেখি 15টা 16টা বাক্যে, সেটা একটাই লিখতে হয়, আর বাকি 7-8টি বাক্যে 6টা লিখতে হয়। তাহলে সেক্ষেত্রে যাদের লক্ষ্য 100 তাদের তো সবটাই পড়তে হবে, এবং খুব ভালো করে। যাদের লক্ষ্য যে মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পাওয়া বা বিদ্যালয়ের মেধা তালিকায় স্থান করে নেওয়া, তাদেরকে সবটাই পড়তে হবে। কিন্তু যারা একটু আতঙ্কিত বা যারা একটু ভয়ে রয়েছে, তাদেরকেও বলবো পড়ার কিন্তু কোনো বিকল্প নেই এখানে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ নো শর্টকাট টু দ্য সাকসেস, যে মানে সাফল্যের ক্ষেত্রে কোনো শর্টকাট হয় না। তাই শর্টকাট যদি বুদ্ধি করতে যাও, তাহলে হয়তো পিছিয়ে পড়তে হবে। কারণ মাধ্যমিক পরীক্ষা অবশ্যই জীবনের বড় পরীক্ষা, তবে এটাই শেষ পরীক্ষা নয়। তবে এই পরীক্ষাটা সবচেয়ে ভালো করে দেবার সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবিকা চেষ্টা করেন, যাতে তার সন্তান বা তার সন্তান সন্ততিরা এই পরীক্ষা একটা রাস্তা খুলে যাওয়ার কারণ এই পরীক্ষায় নির্ধারণ করবে যে সে কোন পথে যাবে। যার
আমি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে যাই, এখন বিজ্ঞান বিভাগের নাম্বার আমি আশানুরূপ পেলাম না, তাহলে তো আমি ভালো বিদ্যালয়ের সুযোগ পাবো না। তাই সুতরাং এখান থেকেই তৈরি করতে হবে। কেউ মানে কলা বিভাগ নিয়ে পড়তে চায়, তার পড়াশোনার যে আঙ্গিক হবে সেই রকম ভাবে হবে। তবুও মাধ্যমিক পর্যন্ত কিন্তু সকল বিষয়ে যে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায় তাকেও কিন্তু ইতিহাস পড়তে হবে, তাকেও কিন্তু বাংলা পড়তে হবে। কারণ এইখানে একটা কথা বলা গুরুত্বপূর্ণ, যে যারা মেধা তালিকায় স্থান পেতে চায় তাদের জন্য আমার বিশেষ বার্তা, তারা যেন বাংলা, ইতিহাস এবং ইংরেজি এই তিনটা বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে পড়ে। কারণ যে মেধা তালিকায় আমরা লক্ষ্য করছি যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা, ইতিহাস এবং ইংরেজিতে পিছিয়ে পড়ছে তারাই মেধা তালিকায় পিছিয়ে পড়ছে। কারণ অঙ্ক, জীবন বিজ্ঞান, ভূগোল এবং ভৌত বিজ্ঞান এগুলো বিষয়ে 100 কিন্তু খুবই মানে সহজভাবে পাচ্ছে বেশিরভাগ। অনেক ক্ষেত্রে আমরা দেখছি, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখছি। কিন্তু যেমন এই 17 সাল থেকে এই পাঠ্যক্রম চালু হওয়ার পরে এবছর আমাদের প্রথম বিদ্যালয়ে ইতিহাসে 100 পেল, মানে এবং একই বিদ্যালয়ে 3 জন। আমার মনে হয় না যে আমাদের উত্তরবঙ্গে বা রাজ্যে আছে কিনা আমি জানি না, যেটা না জানি জানি না সেটা নিয়ে বলবো না, কিন্তু আছে কিনা আমি জানি না। তাহলে এটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে ছাত্ররা পৌঁছতে পারছে, যে সুতরাং ইতিহাসে 100, এবং তবুও তারা মেধা তালিকায় এবার পেল না। দুর্ভাগ্যক্রমে আমরা অল্পের জন্য 1 নম্বরের জন্য আমরা পাইনি। যাই হোক, আমাদের আশা রয়েছে ভবিষ্যতে আমাদের বিদ্যালয় আরো ভালো ফলাফল করবে। এবং এই ছাত্রছাত্রীদের আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, মনোবল শক্ত রাখো এবং পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। মন শক্ত করে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, তোমাদের সাফল্য আসবেই, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের সকলকেই আমার তরফ থেকে এবং সিজি মিশনের এই যে শিক্ষা দর্পণ অনুষ্ঠানের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়ে আমি আজকের মতো, সম্ভবত আপনার আর প্রশ্ন নেই আমি বুঝতে পেরেছি, তাই শেষ প্রশ্ন, এবং আপনাদেরকেও এই অভিনব উদ্যোগ এবং ছাত্রছাত্রীদের পাশে থাকবার যে একটা উদ্যোগ আপনারা নিয়েছেন, সেই উদ্যোগকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। এবং ছাত্রছাত্রীরা যাতে এই আলোচনার মাধ্যমে উপকৃত হয়, তাহলে কিন্তু আমাদের এই আলোচনাটা সাকসেস হবে। সফল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকতে হবে। শুধু পড়াশোনা নিয়ে থাকলেই চলবে না, নিজের শরীরকে এবং মনকে সুস্থ রাখতে হবে।